পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ তুঙ্গে। ইতিমধ্যেই অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ফর্মের শেষে কিন্তু বলা হয়েছে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের দণ্ডনীয়। যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন ফর্মে, সেক্ষেত্রে কিন্তু 1 বছর পর্যন্ত আপনার জেল হতে পারে, তাছাড়াও কিন্তু জরিমানা হতে পারে। সম্পূর্ণ নতুন কিন্তু আপডেট চলে এসেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি এসআইআর এ কিভাবে আপনারা ফর্ম পূরণ করবেন, সাথে কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে, বয়স হিসেবে কোন কোন নথি দিতে হবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 1/7/1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কোন নথি, 1/7/1987 থেকে 2/12/2004, তাছাড়াও 2/12/2004 এর পরে যারা জন্মগ্রহণ করেছে সেক্ষেত্রে কোন কোন নথি দিতে হবে এবং বাবা মায়ের কোন কোন নথি দিতে হবে সে বিষয়ে কিন্তু স্পষ্ট তথ্য চলে এসেছে। এবং অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি কিন্তু এরকম থাকবে। সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার সঠিক নিয়ম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং কাদের কোনো ধরনের নথি দিতে হবে না সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি এরকম থাকবে। এনুমারেশন ফর্ম ইনেক্সাস সি, এবং প্রথমেই বলা হয়েছে ইলেক্টরস নেম, ইপিক, অ্যাড্রেস, প্রি প্রিন্টেড, অর্থাৎ ভোটার কার্ড ধারীর নাম, ভোটার কার্ড নম্বর, তাছাড়াও ঠিকানা, এগুলো কিন্তু প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ আগে থেকে কিন্তু প্রিন্ট করা থাকবে। তাছাড়াও সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, এসিপিসি নেম, স্টেট, এগুলো কিন্তু আগে থেকেই প্রিন্ট করা থাকবে। ফর্মটি কিন্তু বিএলও আপনাদের বাড়িতে এসে দিয়ে যাবে এবং বিএলও যখন দিয়ে যাবে তারপরেই কিন্তু আপনাদের এই ফর্মটি পূরণ করতে হবে এবং সাথে যে নথিগুলো রয়েছে সেই নথিগুলো কিন্তু জোগাড় করতে হবে এবং বিএলওই আপনাদের বাড়ি থেকে এই ফর্মটি নিয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমেই আমরা দেখে নিচ্ছি কোন কোন ডকুমেন্ট চাওয়া হচ্ছে। তো দেখুন এখানে প্রথমেই কিন্তু ডকুমেন্টের লিস্টগুলো রয়েছে। ডকুমেন্টের লিস্টগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন 11টি ডকুমেন্ট রয়েছে। এনি আইডেন্টিটি কার্ড অথবা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট অথবা পিএসইউ, অর্থাৎ রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার থেকে জারি করা যে কোনো নথি কিন্তু আপনি দেখাতে পারেন। 2 নম্বরে বলা হচ্ছে এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট লোকাল অথরিটিস ব্যাংকস পোস্ট অফিস এলআইসি পিএসইউ পিরিয়ড টু 1/7/1987, অর্থাৎ 1/7/1987 সালের আগে জারি হওয়া ভারত সরকার অথবা রাজ্য সরকার দ্বারা অথবা ব্যাংক অথবা পোস্ট অফিস এগুলোর দ্বারা যদি জারি করা কোনো ধরনের আপনার কাছে নথি থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 3 নম্বরে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ জন্মের শংসাপত্র দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 4 নম্বরে পাসপোর্ট, 5 নম্বরে মেট্রিকুলেশন অথবা এডুকেশন সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 6 নম্বরে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, অর্থাৎ রাজ্য সরকারের দ্বারা জারি করা বসবাসের শংসাপত্র দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 7 নম্বরে ফরেস্ট রাইটস সার্টিফিকেট, অর্থাৎ বনপালের যদি সার্টিফিকেট থাকে সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 8 নম্বরে ওবিসি এসসি এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, অর্থাৎ যদি এনআরসিতে নাম থেকে থাকে সেক্ষেত্রে সেটা দিয়েও কিন্তু হবে, তবে এখানে বলা হয়েছে যদি সেই রাজ্যে সেটা প্রযোজ্য হয়ে থাকে। 10 নম্বরে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটিস, অর্থাৎ বলা হয়েছে যদি আপনাদের ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থাকে সেটা দিয়েও কিন্তু আপনি পাবেন। এবং এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ যদি আপনাদের কোনো ধরনের জমি সংক্রান্ত কাগজ থাকে অর্থাৎ জমির দলিল থেকে শুরু করে পর্চা সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এখানে কিন্তু 11টি নথির কথা বলা হয়েছে বিহারের ক্ষেত্রে, তবে সূত্র মারফত জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই 11টি নথি থাকবে। চলুন এখন আমরা দেখে নিচ্ছি ফর্মটি দেখতে পাচ্ছেন এনেক্সাস সি এনুমারেশন ফর্ম। আগেই কিন্তু আপনাদের বলে দিলাম প্রি প্রিন্টেড থাকবে, ভোটার কার্ড ধারীর নাম, তাছাড়া ভোটার কার্ড নম্বর, অ্যাড্রেস, সিরিয়াল নম্বর, এগুলো কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। এখানে ওল্ড ফটো প্রি প্রিন্টেড থাকবে, ভোটার কার্ডে যে আপনার ছবিটি রয়েছে সেটি কিন্তু আগে থেকেই ফর্মে প্রিন্ট করা থাকবে। এরপর এখানে আপনার কারেন্ট অর্থাৎ বর্তমানের কিন্তু একটি ছবি দিতে হবে পাসপোর্ট মাপের। এরপর এখানে ডেট অফ বার্থ আপনার লিখতে হবে, আধার নম্বর এখানে দিতে হবে, আধার নম্বরটি দিলেও হবে না দিলেও হবে কারণ এটা কিন্তু অপশনাল রয়েছে। মোবাইল নম্বর এখানে দিতে হবে, ফাদার্স অথবা লিগাল গার্ডিয়ান নেম এখানে দিতে হবে, অর্থাৎ বাবার নাম এখানে দিতে হবে। যদি বাবা বেঁচে থাকে এবং যদি ভোটার কার্ড নম্বর থাকে সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড নম্বর এখানে দিতে হবে। এরপর এখানে মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম দিতে হবে, এবং যদি মা বেঁচে থাকে এবং যদি ভোটার কার্ড নম্বর থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ভোটার কার্ড নম্বর মায়ের দিতে হবে। এরপর এখানে স্পাউস নেম যদি সেটা অ্যাপ্লিকেবল হয়ে থাকে এবং স্পাউসের এখানে কিন্তু ভোটার কার্ড নম্বর দিতে হবে, অর্থাৎ যদি কোনো স্ত্রী এখানে আবেদন করে থাকে তাহলে স্ত্রী কিন্তু তার স্বামীর নাম এই স্পাউসের জায়গায় লিখতে পারে। এরপর এখানে কিন্তু আপনি ডিক্লারেশন দিচ্ছেন। দেখুন বলা হয়েছে ডিক্লারেশন আই হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ I am above 18 years of age, ordinary resident on the above address and a citizen of India and take anyone, অর্থাৎ এখানে কিন্তু আপনি ঘোষণা দিচ্ছেন আপনি 18 বছরের ঊর্ধ্বে এবং আপনি ভারতীয় একজন নাগরিক এবং যে ঠিকানাটা দিচ্ছেন সেখানকার আপনি স্থায়ী বসবাসকারী। এরপর এখানে বলা হয়েছে যে কোনো একটিতে কিন্তু আপনাকে টিক দিতে হবে কারণ এখানে কিন্তু 3টি অপশন রয়েছে
এবং 3টি যে অপশন রয়েছে সেটা কিন্তু বয়স হিসেবে, অর্থাৎ বয়স হিসেবে কিন্তু আপনাকে এখানে টিক দিতে হবে। আপনার যে বয়সটা হবে সেই হিসেবে কিন্তু এখানে আপনাকে টিক দিতে হবে। যদি কোনো একটাতে আপনার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডকুমেন্টেরও ভুল হবে, অর্থাৎ ডকুমেন্ট কিন্তু আপনার বেশিও দিতে হতে পারে। দেখুন এখানে কিন্তু 3টি অপশন রয়েছে। কি বলা হয়েছে বিস্তারিত আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। প্রথমেই বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987, অর্থাৎ আপনি ভারতে জন্মগ্রহণ করেছেন 1/7/1987 সালের আগে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে অপশনটি রয়েছে এই অপশনের উপরে টিক দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ডকুমেন্ট কিন্তু দিতে হবে। কোন ডকুমেন্টটি? প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার জন্মের প্রমাণপত্র হিসেবে অথবা আপনার বাসস্থানের প্রমাণপত্র হিসেবে নিচে দেওয়া ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে। অর্থাৎ প্রথমে যে আপনাদের আমি 11টি নথি দেখালাম সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু আপনাকে দিতে হবে আপনার জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য। এরপর 2 নম্বর অপশনে দেখুন বলা হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 অ্যান্ড 2/12/2004, অর্থাৎ আপনি 1/7/1987 থেকে যদি 2/12/2004 সালের মধ্যে ভারতে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই দুটি ডকুমেন্ট দিতে হবে। প্রথমেই বলা হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ এখানে কিন্তু আপনার নিজের, যেহেতু এখানে সেলফের কথা বলা হচ্ছে, নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি, যে 11টি নথির কথা বলা হচ্ছে সেই 11টি নথির মধ্যে। এরপর 2 নম্বর অপশনে বলা হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, বাবা অথবা মায়ের যে কোনো একজনের, হয় আপনি বাবার দিতে পারেন না হলে কিন্তু মায়ের দিতে পারেন, যে কোনো একজনের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি দিতে হবে। যে 11টি নথির থেকে আপনার জন্য আপনি একটি নথি দিলেন, সেম কিন্তু 11টি নথির মধ্যে আপনার বাবা অথবা মায়ের জন্য জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের ক্ষেত্রে যে কোনো একটি কিন্তু নথি দিতে হবে। হয় আপনি বাবার দিতে পারেন না হলে কিন্তু মায়ের দিতে পারেন, যে কোনো একজনের দিলেই কিন্তু হয়ে যাবে। তবে আপনার নিজেরও কিন্তু দিতে হবে যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে হয়ে থাকে। তবে সবার ক্ষেত্রে কিন্তু এই নথিগুলো লাগবে না। কি কারণে নথিগুলো লাগবে না সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, ভিডিওটি কিন্তু একটু বড় হবে, শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আশা করছি সমস্ত বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারবেন। এরপর 3 নম্বরে বলা হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, যদি আপনি ভারতে জন্মগ্রহণ করে থাকেন 2/12/2004 সালের পরে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই 4টি ডকুমেন্ট দিতে হবে। তবে শেষের ডকুমেন্টটি কিন্তু সবার ক্ষেত্রে না। দেখুন 1 নম্বরে বলা হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ নিজের কিন্তু একটি ডকুমেন্ট দিতে হবে। এরপর বলা হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার বাবার কিন্তু ডকুমেন্ট দিতে হবে। 3 নম্বরে বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার মায়ের কিন্তু ডকুমেন্ট দিতে হবে। অর্থাৎ 3 জন ব্যক্তির কিন্তু ডকুমেন্ট দিতে হবে যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 সালের পরে হয়ে থাকে। যদি আপনি 2/12/2004 সালের পরে ভারতে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই 3টি নথি দিতে হবে। তবে এই যে 3টি এখানে নথি চাওয়া হচ্ছে সবার ক্ষেত্রে কিন্তু এই 3টি নথি লাগবে না, শুধুমাত্র নিজের নথি দিলেই কিন্তু হয়ে যাবে। কি কারণে সেটা কিন্তু একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। এবং 4 নম্বর যে অপশনটি রয়েছে যদি কেউ ভারতের বাইরে থেকে এসে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা। তো এখানে কি বলা হচ্ছে সম্পূর্ণ বিষয়টি আপনাদের আমি বাংলাতে দেখিয়ে দিচ্ছি। এর পরের অপশনে বলা হয়েছে আমার জন্ম ভারতের বাইরে অর্থাৎ বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণপত্র সংযুক্ত করুন। যদি ভারতের বাইরে কেউ জন্মগ্রহণ করে থাকে তার ক্ষেত্রে কিন্তু এই অপশনটির উপরে টিক দিয়ে দেবে। এরপর বলা হচ্ছে আমি নিবন্ধন প্রাকৃতিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছি, নাগরিকত্ব নিবন্ধনের শংসাপত্র সংযুক্ত করুন। অর্থাৎ যারা ভারতের বাইরে থেকে এদেশে এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা, অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব যারা পেয়েছে তারা কিন্তু এই যে অপশনটি এই অপশনের উপরে কিন্তু ক্লিক করবে। এরপরের অপশনে বলা হচ্ছে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, এখানে কিন্তু আপনাদের টিক দিতে হবে। এরপর 3 নম্বরে বলা হচ্ছে আমি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা অথবা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই। অর্থাৎ এখানে কিন্তু আপনি এটাই ঘোষণা করছেন যে আপনার 2টি ভোটার কার্ড নেই অথবা আপনি 2টি বিধানসভায় গিয়ে ভোট দেন না, অর্থাৎ আপনি একটি বিধানসভাতেই ভোট দিয়ে থাকেন, সেটাই কিন্তু এখানে ঘোষণা করছেন। এরপর 4 নম্বরে আপনি কিন্তু জানাচ্ছেন আমি জানিয়েছি যে এই আবেদনের সাথে সম্পর্কিত উপরোক্ত বিবৃতি বা ঘোষণা মিথ্যা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে 1950 সালের 43-এর 31 ধারা অনুসারে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয়। অর্থাৎ আপনি কিন্তু নিজে থেকে স্বীকার করে নিচ্ছেন যদি কোনো ধরনের আপনি মিথ্যা এখানে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার 1 বছর পর্যন্ত জেল হতে পারে অথবা জরিমানাও কিন্তু হতে পারে। এখানে তারিখটা দিতে হবে এবং যে স্থান থেকে আপনি আবেদন করছেন সেই স্থানের নাম দিতে হবে। এরপর এখানে কিন্তু বুড়ো আঙুলের ছাপ অথবা
কেউ যদি স্বাক্ষর করতে পারে অর্থাৎ সিগনেচার, সেখানে কিন্তু সিগনেচার করে দেবে। এরপর এখানে বলা হচ্ছে ঘোষণা সমর্থনে জমা দিতে হবে এমন নথিপত্রের নির্দেশক। ফর্মের সাথে যে নথিটি দিতে হবে সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে 1/1/2003 বিহারের ভোটার তালিকার উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু বিহারের নথির কথা বলা হয়েছে। তবে এইভাবেই কিন্তু আপনাদের ফর্মটি পূরণ করতে হবে, অথবা এইরকমই কিন্তু ফর্ম থাকবে যদি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু এইভাবেই আপনাদের ফর্মটি পূরণ করতে হবে এবং এই ধরনের কিন্তু নথি আপনাদের দিতে হবে, অর্থাৎ যে কোনো একটি কিন্তু নথি আপনাকে দিতে হবে। 11টি নথি কিন্তু প্রথমেই আপনাদের আমি দেখিয়ে দিলাম, তবুও একবার আপনারা বাংলাতে দেখে নিন। যে কোনো কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার অথবা পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগী নামে জারি করা যে কোনো পরিচয়পত্র অথবা পেনশন প্রদানের আদেশ 2 নম্বরে 1/7/1987 সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র অথবা নথিপত্র। 3 নম্বরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ অর্থাৎ জন্ম সার্টিফিকেট। 4 নম্বরে পাসপোর্ট। 5 নম্বরে স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেট্রিকুলেশন অথবা শিক্ষাগত সার্টিফিকেট, যে কোনো শিক্ষাগত সার্টিফিকেট। 6 নম্বর উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। 7 নম্বরে বনপালের অধিকার সার্টিফিকেট। 8 নম্বরে অন্যান্য ওবিসি, এসসি, এসটি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। 9 নম্বরে জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি যেখানে এটা প্রযোজ্য। 10 নম্বরে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন। 11 নম্বরে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি অথবা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট অর্থাৎ জমির দলিল অথবা পর্চা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এখানে কিন্তু 11টি নথির কথা বলা হয়েছে। এই 11টি নথির মধ্যে যে কোনো একটি কিন্তু নথি দিলেই হয়ে যাবে, কারণ উপরেই কিন্তু আপনারা দেখতে পেলেন এখানে বলা হয়েছে আপনার জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি কিন্তু নথি দিতে হবে, সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি। তবে এই 11টি নথির সাথে কিন্তু আরও একটি নথি যুক্ত হয়ে গিয়েছে। প্রথমেই কিন্তু আপনাদের আমি জানিয়েছিলাম যে অনেককেই কিন্তু এই যে নথিগুলো রয়েছে এই নথিগুলো দিতে হবে না। 2002 সালের যদি ভোটার লিস্টে পশ্চিমবঙ্গে আপনাদের নাম থেকে থাকে, সেক্ষেত্রে এখানে যে নথিটি চাওয়া হচ্ছে সেই নথিটি কিন্তু আপনাকে দিতে হবে না। অথবা আপনার বাবা মায়েরও যে নথি চাওয়া হচ্ছে, যদি আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের দিতে হবে না। তবে এই যে আপনাদের আমি ফর্মটি দেখিয়ে দিলাম সেটা কিন্তু বিহারের ক্ষেত্রে, এবং বিহারে কিন্তু সর্বশেষ 2003 সালে এসআইআর হয়েছিল, সেটাকেই কাট অফ ডেট হিসেবে ধরা হয়েছে। এবং পশ্চিমবঙ্গে সর্বশেষ 2002 সালে ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছিল অথবা এসআইআর করা হয়েছিল, সেক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টটাকে কিন্তু কাট অফ ডেট হিসেবে ধরা হবে। এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এই এসআইআর শুরু হয়ে যাচ্ছে। যখনই এসআইআর হবে এই ধরনেরই কিন্তু আপনি একটি ফর্ম পেয়ে যাবেন এবং ফর্মের সাথে কিন্তু এই ধরনের ডকুমেন্টই আপনাকে জমা করতে হবে। চলুন এখন 2002 সালের ভোটার লিস্টের বিষয়ে বিস্তারিত জেনে নিচ্ছি। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে প্রায় 20 বছর পর পর এই এসআইআর অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ করা হয়। তো পশ্চিমবঙ্গে 2002 সালে সর্বশেষ এসআইআর হয়েছিল, সেই কারণে 2002 সালের এসআইআর এর পর যে ফাইনাল লিস্টে প্রকাশ করা হয়েছিল সেটাকে কিন্তু কাট অফ ডেট হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু অতিরিক্ত নথি দিতে হবে না, কারণ 2002 সালের এসআইআর এ তারা কিন্তু নথি দেখিয়েই নাম তুলেছে ফাইনাল লিস্টে। অর্থাৎ 2002 সালের যে আপনারা লিস্টটা বর্তমানে দেখছেন, সেখানে যাদের যাদের নাম রয়েছে তারা কিন্তু এসআইআর এ ডকুমেন্ট দেখিয়েই নাম তুলেছে। সেক্ষেত্রে সেই ব্যক্তিকে কিন্তু আর অতিরিক্ত বর্তমানে নথি দিতে হবে না। অর্থাৎ বর্তমানে যে এসআইআর হবে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিকে অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না, কারণ ইতিমধ্যে কিন্তু 20 বছর আগে অথবা 22 বছর আগে সেই ব্যক্তি এসআইআর এ নাম তুলেছিল, একবার কিন্তু ওনাকে ডকুমেন্ট দিতে হয়েছে। মূলত বুঝতেই পারছেন যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। তবে এই বিষয়টি কিন্তু বিহারের ক্ষেত্রে 2003, কারণ বিহারে 2003 সালে সর্বশেষ এসআইআর হয়েছিল। পশ্চিমবঙ্গের জন্য 2002 সাল। 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না, শুধুমাত্র এই এনুমারেশন ফর্মটি পূরণ করে বিএলওর কাছে জমা করলেই হয়ে যাবে। এবং যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই নথিগুলো দিতে হবে। তো দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে 1/7/1987 সালের আগে যারা ভারতে জন্মগ্রহণ করেছে, যদি 2002 সালের ভোটার লিস্টে সেই ব্যক্তির নাম না থাকে, সেক্ষেত্রে কিন্তু নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে। এবং যদি 1/7/1987 সালের আগে কেউ ভারতে জন্মগ্রহণ করে থাকে এবং 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, সেক্ষেত্রে কিন্তু এই নথিটি দিতে হবে না। এর আগে আপনাদের আমি ইংলিশে এই বিষয়টি দেখিয়ে দিলাম, এখন কিন্তু আপনাদের আমি বাংলাতে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ যদি 1/7/1987 সালের আগে ভারতে জন্মগ্রহণ করে থাকে এবং 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে, সেক্ষেত্রে এই অতিরিক্ত নথিটি দিতে হবে না। অর্থাৎ জন্ম তারিখ অথবা জন্মস্থান প্রমাণের জন্য যে নথিটি চাওয়া হচ্ছে সেটা কিন্তু দিতে হবে না, শুধুমাত্র সেই ব্যক্তিকে এনুমারেশন ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে। সেম জিনিসই এই যে ডেটগুলো দেখতে পাচ্ছেন এই ডেটগুলোর ক্ষেত্রেও হবে। অর্থাৎ 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে যদি কেউ ভারতে জন্মগ্রহণ করে থাকে এবং 2002 সালের ভোটার লিস্টে যদি কোনো ব্যক্তির নাম থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তিকে এই যে অতিরিক্ত নথিগুলো, এই অতিরিক্ত কিন্তু নথিগুলো দিতে হবে না।
তবে যদি কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই নথিগুলো তাকে দিতে হবে। এরপর 2/12/2004 সালের পরে যারা ভারতে জন্মগ্রহণ করেছে অথবা 2/12/2004 সালের পরে যারা ভোটার লিস্টে নাম তুলেছে অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এই 3টি নথি দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু নিজের বলা হয়েছে, এরপর বাবা এবং মায়ের। তো এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি, বাবা মায়ের যে নথি চাওয়া হচ্ছে যদি বাবা মায়ের নামও 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু বাবা মায়ের নথি দিতে হবে না, অর্থাৎ বাবা মায়ের জন্মের প্রমাণপত্র অথবা জন্মস্থানের প্রমাণপত্র হিসেবে যে নথিগুলো চাওয়া হচ্ছে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি, সেই নথিটি কিন্তু দিতে হবে না যদি বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে। তবে নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের ক্ষেত্রে কিন্তু নথি দিতে হবে যদি 2/12/2004 সালের পরে কেউ ভারতে জন্মগ্রহণ করে থাকে অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই। এক কথায় যাদের 2002 সালের পরের ভোটার লিস্টে নাম উঠেছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসগুলো প্রমাণ করতে হবে এবং যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না, শুধুমাত্র এনিউমারেশন ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে। এবং বাবা মায়ের ক্ষেত্রেও কিন্তু এই 2002 সালের ভোটার লিস্টে আপনি দেখাতে পারেন, অর্থাৎ যদি বাবা মায়ের নথি চাওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের 2002 সালের লিস্টটা গ্রহণযোগ্যতা পাবে। আবারও জানিয়ে দিচ্ছি, এক কথায় 2002 সালের ভোটার লিস্টে যদি কারোর নাম থেকে থাকে অথবা কারোর বাবা মায়ের নাম থেকে থাকে এটা কিন্তু একটা নথি হয়ে যাচ্ছে, আর অতিরিক্ত কিন্তু কোনো ধরনের নথি দিতে হবে না, বাবা মায়ের ক্ষেত্রেও কোনো নথি দিতে হবে না এবং নিজের ক্ষেত্রেও কিন্তু কোনো নথি দিতে হবে না যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে। যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই তাদেরই শুধুমাত্র এই জিনিসগুলো প্রমাণ করতে হবে। তবে যদি তাদের বাবা মায়ের নাম থেকে থাকে 2002 সালের ভোটার লিস্টে সেক্ষেত্রে বাবা মায়ের কিন্তু নথি দিতে হবে না, বাবা মায়ের ক্ষেত্রেও কিন্তু তারা ছাড় পেয়ে যাচ্ছে। এখন চলুন দেখে নিচ্ছি 2002 সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন। এর জন্য গুগলে চলে যাবেন, গুগলে এসে সার্চ দেবেন ওয়েস্ট বেঙ্গল 2002 ভোটার লিস্ট। ওয়েস্ট বেঙ্গল 2002 ভোটার লিস্ট লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন co.westbengal.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দেবেন। অন স্ক্রিন আপনারা কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, ইলেকটোরাল রোল 2002। দেখুন এখানে বলা হয়েছে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট এবং প্রত্যেকটা জেলার কিন্তু এখানে নাম দেখতে পারবেন। আপাতত 11টি জেলা এখানে উল্লেখ করা রয়েছে, পরবর্তীতে কিন্তু বাকি জেলাগুলোরও আপলোড করা হবে। আপাতত এখানে কিন্তু 11টি জেলার আপনারা 2002 সালের ভোটার লিস্ট দেখতে পারবেন। তো এখানে আপনার ক্ষেত্রে যে জেলা হবে সেই জেলার উপরে ক্লিক করে দেবেন এবং যদি আপনাদের জেলা ভাগ হয়ে থাকে অর্থাৎ 2002 সালের পরে যদি আপনাদের জেলা ভাগ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আগের জেলা থেকে আপনাকে লিস্ট দেখতে হবে এবং তাছাড়াও যদি আপনাদের বিধানসভা চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আগের বিধানসভা থেকে লিস্টটা দেখতে হবে। আপনাদের যে বিধানসভা হবে সেটার উপরে ক্লিক করে দেবেন, এরপর সেই বিধানসভার আন্ডারে যতগুলো বুথ রয়েছে সব বুথই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। আপনার যে বুথ হবে সেই বুথের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, আপনাদের বাড়ির যে গুরুজন রয়েছে যারা 20 থেকে 25 বছর আগে ভোট দিয়েছে ওনাদের জিজ্ঞাসা করে নেবেন যে আপনাদের বুথটা পরিবর্তন হয়েছে কিনা, কারণ বিভিন্ন সময় দেখা যায় বুথ কিন্তু ভাগ হয়ে যায়, যদি ভোটার সংখ্যা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বুথ ভাগ হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু আপনাদের আগের বুথের লিস্টটা দেখতে হবে, 20 থেকে 22 বছর আগে যে বুথে ভোট দিয়েছিল সেই বুথেরই কিন্তু আপনাদের লিস্টটা দেখতে হবে। আপনার ক্ষেত্রে যে বুথ হবে সেই বুথের উপরে ক্লিক করে দেবেন এবং সেই বুথের কিন্তু এখানে আপনারা লিস্টটা দেখতে পারবেন এবং অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 2002 সালের কিন্তু এই লিস্টটা 1/1/2002 এর ভিত্তিতে কিন্তু এই লিস্টটা প্রকাশ করা হয়েছে এবং চূড়ান্ত প্রকাশনার তারিখ 12/4/2002 অর্থাৎ 2002 সালের কিন্তু এই লিস্টটা। এখানে আপনারা গ্রাম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু দেখতে পারবেন। একটু আপনারা উপরে তুলে নেবেন, বাদিকেই কিন্তু সিরিয়াল নম্বর থাকবে, এরপর এদিকে কিন্তু নাম থাকবে, পিতা অথবা স্বামীর নাম থাকবে এবং সেই সময় কত বয়স ছিল সেটা থাকবে এবং এদিকে কিন্তু আপনারা ভোটার কার্ড নম্বর দেখতে পারবেন। তো দেখুন এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড নম্বর শো করাচ্ছে না, এক্ষেত্রেও আপনাদের কোনো ধরনের সমস্যা নেই। যদি ভোটার কার্ড নম্বর শো না করায় সেক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, শুধুমাত্র আপনারা দেখে নেবেন নাম এবং বাবার নাম ঠিকঠাক আছে কিনা। তাছাড়া অনেকেই কিন্তু বলছেন WB/ দিয়ে যে ভোটার কার্ড নম্বরগুলো রয়েছে সেগুলো অনেকের চেঞ্জ হয়ে গিয়েছে বর্তমানে। হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ হয়ে থাকে, যদি আপনি কোনো ধরনের সংশোধন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু নতুন নম্বর দিয়ে থাকে, এটারও কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না, কারণ নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই ধরনের ডেটা থেকে থাকে যে কোন ভোটার কার্ড নম্বর থেকে কোন ভোটার কার্ড নম্বর হয়েছে। এই ধরনের যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে সেটা নিয়েও কিন্তু কোনো ধরনের সমস্যা না। তাছাড়া অনেকেই বলছেন অনেকের টাইটেলের পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে কিনা, সেটা নিয়েও কিন্তু অসুবিধা হওয়ার কোনো ধরনের কারণ নেই, কারণ অনেকের কিন্তু নাম পরিবর্তন হয়ে থাকে অথবা অনেকেই কিন্তু নাম পরিবর্তন করে থাকে, সেক্ষেত্রে কোন নাম থেকে কোন নাম হয়েছে সেটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে ডেটা থেকে থাকে। তো মূলত বুঝতে পারছেন এগুলো কোনো ধরনের কিন্তু অসুবিধা না, শুধুমাত্র আপনারা দেখে নেবেন যে নামের সাথে বাবার নামের ঠিকঠাক আছে কিনা এবং এইভাবেই কিন্তু খুব সহজে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। এখনো পর্যন্ত সব জেলার কিন্তু দেয়নি, কিছুদিনের মধ্যে হয়তো সব জেলারই আপলোড করা হবে। পরবর্তীতে কিন্তু আপনারা দেখতে পারবেন আপাতত 11টি জেলার কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে এবং পরবর্তীতে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সব জেলারই লিস্ট দেখতে পারবেন। এবং এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে SIR কবে থেকে শুরু হবে সে বিষয়ে ঘোষণা করা হয়নি, তবে খুব শীঘ্রই কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে। যখনই এই বিষয়ে নতুন কোনো তথ্য আসবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং যখনই SIR শুরু হয়ে যাবে এইভাবেই কিন্তু আপনাদের ফর্ম পূরণ করতে হবে। তাছাড়াও এই ডকুমেন্টটি কিন্তু আপনাদের লাগবে। তাছাড়াও যদি কাগজপত্রের কোনো ধরনের
পরিবর্তন করা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।